ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং শান্তিনিকেতন দূরদর্শন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জলদি শীতকালীন সবজির পরিচর্যা এই প্রসঙ্গে। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ডক্টর মিঠুন সাহা, সহ কৃষি অধিকর্তা, রানীনগর ২ নম্বর ব্লক, মুর্শিদাবাদ। মিঠুনদা, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই যে শীতকালীন সবজির পরিচর্যা, যেটা জলদি শীতকালীন সবজির পরিচর্যার কথা আমরা বলছি, কি কি ধরনের সবজির চাষের কথা বলছি? দেখুন, আমরা কৃষক বন্ধুরা সবজি আমরা চাষ করি ওটা বছর জুড়েই, কিন্তু শীতকালীন জলদি চাষের কথা, জলদি সবজিগুলি এই কারণেই দরকার, কারণ হচ্ছে যেগুলো বাজারে ভালো মূল্য থাকে এবং আমাদের যে উৎসবের মরশুম, যখন দুর্গাপূজা, শারদ উৎসব, ঈদ এগুলো হয়, তখন সেক্ষেত্রে বাজারে দাম ভালো থাকে, আমাদের নিজেদের যে চাহিদা অনেক বেশি থাকে। সেই জন্য আমাদের পরিকল্পনা এমন করতে হবে যে সবজিগুলো আরও হয়তো শীতকালে পরে উঠতো, তার আমরা এই সময় থেকেই তার পরিকল্পনা নিয়ে চাষ করে নিয়ে আসতে হবে বাজারে। তাতে আমরা দুটো লাভেরও সম্মুখীন হব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলতে পারি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তারপর আজকে আমরা বাজারে গেলে আজকাল আরেকটা জিনিস দেখতে পাই, ধনে পাতা। এই জিনিসগুলো যদি চাষ করি, তার সঙ্গে মূলো, এইগুলো যদি আমরা জলদি চাষ হিসাবে নিতে পারি আমাদের পরিকল্পনার মধ্যে। এখন তো সারা বছরই প্রায় ধনেপাতা পাওয়া যাচ্ছে বাজারে, আমরা দেখছি। আচ্ছা, বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি। প্রথমেই আমরা একটু বীজ শোধন সম্পর্কে জেনে নেব। সবজির এই বীজ, যেগুলো জলদি সবজি করতে গেলে সব থেকে সমস্যা হচ্ছে বর্ষাকাল থেকে এর প্রাথমিক পরিচর্যাগুলো শুরু করতে হয়, মানে বীজতলা তৈরি বা বিভিন্ন কাজগুলো। আর বর্ষাকালে আমরা সকলেই জানি বর্ষাকালে গাছের রোগ পোকাটা একটু বেশি লাগে, সেই জন্য বীজ শোধন তো আবশ্যিক। এবং আমরা প্রত্যেক অনুষ্ঠানেও বলে থাকি, কৃষি অনুষ্ঠানে, যে বীজ শোধন করতে হবে। সেক্ষেত্রে কৃষক বন্ধুরা মনে রাখবেন, যে ফসলই আপনি লাগানোর না কেন তার বীজ শোধন করবেন। সেক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা ভিটাভ্যাক্স পাওয়ার নামে আরেকটি বীজ রয়েছে, সেটাও 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করব। জৈব উপায়ে, যেটা কৃষি মন্ত্রক বারবার বলছে, জৈব উপায়ে বীজ শোধনের জন্য, সেক্ষেত্রে আবার ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, মানে বীজ শোধন কিন্তু এখন বলছে যে 100% হারেই করা উচিত, মানে এটা বারবার বলা হচ্ছে, আপনাদের দপ্তর থেকেই মানে আমাদের সুপারিশও করা হচ্ছে বারবার। তো এটা অবশ্যই মনে রাখবেন কৃষক বন্ধুরা। আচ্ছা, বীজতলা তৈরি কিভাবে করব? বীজতলা খুবই সংক্ষেপে বলা যায় যেটা, যে আমাকে বারবার মাথায় রাখতে হবে বর্ষাকাল, জমিতে জল না দাঁড়ায়, এবং আমি যেমন এমনভাবে বীজতলা তৈরি করব যাতে কৃষক বন্ধুরা খুব সহজেই সুস্থ সবল চারাগাছ পায়। সেক্ষেত্রে খুব ছোট করে বীজতলা তৈরি করতে গেলে অন্তত 10 ফুট লম্বা, 6 ফুট চওড়া এবং 3 ফুট অন্তত উঁচু হলে একটু ভালো হয় মাটি থেকে, কারণ তাতে জলটা দাঁড়াবে না। আর বীজতলা শোধন আবশ্যিক। তো তার জন্য গোবর সার প্রতি বর্গমিটারের জন্য 10 কেজি গোবর সার, তার সঙ্গে 25 গ্রাম হারে ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস দিয়ে বীজ তলাটা শোধন করে আমরা শোধিত বীজ বীজতলায় লাগাবো। আচ্ছা, চারা রোপণের আগে মানে মূল জমি যেটা, সেটা তৈরি কিভাবে করব এবং তারপর চারা রোপণ? আচ্ছা দেখুন, আমি বারবার আজকে যে বিষয় চুম্বক, যে জলদি চাষ, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু অধিক পরিচর্যার প্রয়োজন রয়েছে। কেন রয়েছে? সেটা হয়েছে যে রোগ পোকা থেকে বাঁচানোর জন্য এবং গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা শেষ চাষের সময় জমিতে গোবর সার বা কেঁচো সার, যেগুলো জৈব সার রয়েছে, তার সঙ্গে বিঘা প্রতি অন্ততপক্ষে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিনিয়াম। ট্রাইকোডার্মা হার্জিনিয়ামের কথা নতুন করে বলা হচ্ছে, কারণ ট্রাইকোডার্মা হার্জিনিয়াম কিছুটা মানে তাপমাত্রা বেশি থাকলেও কিন্তু কার্যক্ষমতা তার থাকে। তার সঙ্গে 1 কেজি হারে সিউডোমোনাস ফ্লুরোসেন্স বাজারে পাওয়া যায় বিভিন্ন বাণিজ্যিক নামে, সেগুলো গোবর সারের সঙ্গে মিশিয়ে জমিতে দিয়ে দেবো, মাটির সঙ্গে মিশিয়ে দেবো। কিন্তু কৃষক বন্ধুরা মনে রাখবেন যে এই যে জৈব যেগুলো আমরা দিচ্ছি, সেগুলো দেওয়ার অন্তত 10 দিন পরে আমরা রাসায়নিক যে বিষ বা যা সার ব্যবহার করবো, সে 10 দিন পরে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা সবজির বীজতলায় ব্যবহার করতে পারি একটা দানাদার বীজ, যার দরুন যাতে রোগের থেকেও পোকার যে আক্রমণটা সেটা কম হয়। সেক্ষেত্রে দানাদার বীজ, কার্বোফিউরান আছে, ফ্লুরাডন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। চারা রোপণটা কিভাবে করব? চারা রোপণের ক্ষেত্রে বলি, যেমন বীজ শোধন আবশ্যিক, তেমন চারা শোধনেরও কিন্তু একটা জায়গা আজকে এসছে। সেক্ষেত্রে যে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে বীজগুলো রয়েছে, যেগুলো গুঁড়োফর্মে অ্যাডমায়ার আছে, গাউচো আছে, এগুলো আমরা 10 লিটার জলে 3 গ্রাম নেব, দিয়ে গুলে নিয়ে চারাটাকে অন্তত আধ ঘন্টা যদি ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু একটা, যেটা ইনসেকটিসাইড, কীটনাশক দিয়ে যে বীজ শোধন, চারা শোধন বা বীজ শোধন ছিল না, এটা নতুন প্রযুক্তি কৃষিতে, সেক্ষেত্রে কিন্তু করা সম্ভব। এছাড়াও আমরা রোগের জন্য মানে কার্বেন্ডাজিম ম্যানকোজেবের যে মিক্সচার রয়েছে, বাজারে সাপ নামে পাওয়া যায়, বিভিন্ন নাম রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এইটা দিয়েও আমরা চারা শোধন করতে পারি।
মিঠুনদা, আমরা যে জলদিজাত বলছি, মানে সময়টা একটু যদি বলে দেন, মানে কতদিনের সময়সীমা এবং কবে থেকে শুরু হচ্ছে জিনিসটা এবং কতদিন পর্যন্ত? এটার কিন্তু সময়সীমাটা ঠিক করতে হবে আপনি কখন ফলন পেতে চাইছেন আচ্ছা, তার উপরে। আচ্ছা। যেমন এখন কিছু হাইব্রিড জাতের ফুলকপি বা বাঁধাকপি এসছে যেগুলো 70 দিনের মধ্যে ফলন দিয়ে দেয়। তাহলে আমি জানবো আমি কোন সময় পেতে চাইছি। আমি যদি বাংলা ধরি আশ্বিন মাসের মাঝামাঝি পেতে চাই, তাহলে তার থেকে অন্তত 2.5 মাস আগে লাগাতে হবে। 70 দিন মানে 2.5 মাস হচ্ছে প্রায়। অবশ্যই, হ্যাঁ। তো 2.5 মাস আগে লাগাতে হবে। সে আবার যদি আমি যাই ধনেপাতার দিকে, এই ধনেপাতার একটু বলে দিই, ধনেপাতার জাত কিন্তু বাড়ির যেগুলো আমরা ধনে সেগুলো লাগাবো না, সেগুলো মূলত বীজের জন্য উৎপাদন করা হয়। ধনে পাতার জন্য আলাদা জাত পাওয়া যায়, বিভিন্ন হাইব্রিড পাতা বড় হয়, তাড়াতাড়ি বাড়ে, সেগুলো 30, 35, 40 দিনের মধ্যে আমরা প্রথম ফলনটা পেতে পারি। আর 3-4টে কাটও সম্ভব। এছাড়া কিছু যদি আমি মূলো করি, মূলো এমনও জাত আছে যেগুলো 35 দিনে পেয়ে যায়। আমাকে এইটাই ভাবতে হবে যে আমি কখন ফলনটা পেতে চাইছি এবং জাতটা কিন্তু সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। সেই মানে কিন্তু সময়টা কিন্তু অনেকটাই, মানে শুধু আমাকে বাঁচতে হবে যে আমি কতদিনের মধ্যে কোন সময় পেতে চাই। আচ্ছা, কিছু কি জাতের নাম বলা যেতে পারে? অবশ্যই। যেমন দেখুন, যদি আমি ফুলকপির উদাহরণস্বরূপ ফুলকপিটাই বলছি, ফুলকপির ক্ষেত্রে যদি আমরা আগাম করতে চাই তাহলে পুষা দীপালি, মনে রাখাও সহজ, দীপাবলিতে আগে নিতে চাইছি, পুষা দীপালি, পুষা কাটকি বা আর্লি সিনথেটিক। তার সাথে সাথে আমি বলতে পারি পন্দগবি 2, পন্দগবি 3। এছাড়া বিভিন্ন হাইব্রিড আছে যেমন জুলি। বা হাইব্রিড বীজগুলোর ক্ষেত্রে কিন্তু বলি অনেক সময় বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি বিভিন্ন নামে নিয়ে আসে, সেগুলো সরকার স্বীকৃত বা কোনো সময় হয়তো কোম্পানির নিজস্ব বীজ। সেক্ষেত্রে আমরা যেগুলো সরকার স্বীকৃত বীজ সেগুলো উন্নত জাতের কথা বললাম। আর একটা কৃষক বন্ধুদের বলি, টমেটো আপনারা চাষ করতে পারেন এভাবে আগাম, সেক্ষেত্রেও কিন্তু লাভজনক হতে পারে। ক্যাপসিকাম করতে পারেন, সেক্ষেত্রে ক্যাপসিকাম করতে গেলে এই যেহেতু বর্ষাকাল, আমরা শেড নেট বা গ্রিন হাউস ছোটো করে বিভিন্ন প্রকল্পও রয়েছে এবং খুব লো কস্ট টেকনোলজিও রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, সারের কথাটা সংক্ষেপে জানবো, সার এবং সেচ। সারের ক্ষেত্রে বলি জীবাণু সার অবশ্যই বাধ্যতামূলক জৈব সারের সঙ্গে। এরপরে যে সারটা দেবো সেটা ফসল ভিত্তিক, কারণ আপনার হাতে এত অপশন, আপনি কোন ফসলটা চাষ করবেন তার সারের মাত্রা ঠিক করতে হবে। তবে প্রবণতা দেখা যায় ফুলকপির চাষের একটা ইচ্ছাটা বেশি, সেক্ষেত্রে আমি এটা 10 শতক, কারণ যদি ছোটো ক্ষুদ্র কৃষক হয় তিনি যাতে করতে পারে, সেজন্য 10 শতকের জন্য বলছি। 10 শতকে মোটামুটি 3 কেজি হারে নাইট্রোজেন, ফসফেট, পটাশ প্রথমে দিয়ে দেবো, অর্থাৎ শেষ চাষের সময়। তারপরে 25 দিন পরে আবার একটা 15 দিন পরে দেখা যাবে যে আরও প্রায় 3 কেজি হারে নাইট্রোজেন এবং পটাশ সার দেবো। এটা 10 শতকের হিসাব বললাম, কিন্তু কৃষক বন্ধুরা গুলিয়ে ফেলবেন না। আর একটা নাইট্রোজেন, ফসফেট, পটাশের হিসাব বললাম। এবার আপনি ইউরিয়া বা সিঙ্গেল ফসফেটে করতে গেলে সেটা আপনাকে তৈরি করে নিতে হবে। জলের ব্যবহার? জল দেখুন, বর্ষাকাল জল এমনি থাকবে, মাটিতে রস থাকবেই, বরঞ্চ আমাকে বাঁচাতে হবে যাতে জল না জমে, তাহলে রোগের আক্রমণ হবে। তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় 8 থেকে 10 দিন পর মানে জল দেওয়া যেতে পারে। বিষয় যখন পরিচর্যা, তখন কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে আসে, সেটা হচ্ছে রোগ এবং পোকা। যে কোনো ফসলের ক্ষেত্রেই। তো এই সবজির ক্ষেত্রে, জলদি জাতের শীতকালীন সবজি, আমরা রোগের কি ধরনের রোগের আক্রমণ হয় এবং প্রতিকার? রোগের ক্ষেত্রে বলি যে প্রথম যে রোগটা চারার ক্ষেত্রে হয় ঢলে পড়া রোগ। পরবর্তীকালে যখন গাছটা আস্তে আস্তে বড় হয়ে থাকে, শিকড় পচে, অনেক সময় দেখা যায় যদি মানে কাণ্ডটা মাটির ওপরে যেটুকু কাণ্ড সেটা পচতে শুরু করেছে, পাতায় অনেক সময় ধসা দেখা যায়। তো কৃষক বন্ধুরা বলি, সময় সংক্ষিপ্ততেই আপনাকে 2-1টি ওষুধের নাম আপনারা একটু মাথায় রাখবেন, পারলে লিখে নেবেন। সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা বর্ষাকাল যেহেতু, তাম্র ঘটিত ওষুধ যেমন কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। তাম্রঘটিত ওষুধ আরও আছে যেমন কপার হাইড্রক্সাইড, সেটা 2 গ্রাম প্রতিটা জলে গুলে স্প্রে করব। তার পরবর্তীকালে যদি গোড়া পচা হয় সেক্ষেত্রে স্পেন্সার থাইফ্লুজামাইড টেকনিক্যাল, ওটাও 1 গ্রাম আমরা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করব। এরপরে আর একেবারে নিউ জেনারেশন নতুন যে ফাঙ্গিসাইড অর্থাৎ এসছে, যেটা আমরা করতে পারি, একটা মিক্সচার ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করছে। তার টেকনিক্যালটা আপনারা একটু লিখে নিন, অ্যাজোক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল, অ্যাজোক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল 1 থেকে 2 গ্রাম প্রতিটা জলে গুলো স্প্রে করবেন। বাজারে বিভিন্ন বাণিজ্যিক নামে পাওয়া যায়। আর যদি তাও না হয়, হাতের কাছের ওষুধ মেটালাক্সিল ম্যানকোজেবের মিক্সচার অবশ্যই ব্যবহার করুন। একটা কৃষক বন্ধুরা, গাছে যখন রোগ লাগবে, ওষুধগুলোর নাম শুনলেন, তার সাথে সাথে মনে রাখবেন যখন রোগ লাগবে তখন সেচ বন্ধ রাখতে হবে এবং ইউরিয়া চাপান বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়বে। আচ্ছা, এটা একটা টিপস বলা যায়, এটা টিপস। আচ্ছা, মানে রোগের ক্ষেত্রে আর কিছু কি আছে? তো অনেক কিছু আছে, অনেক কিছু। কিন্তু আর একটা যেটা হতে পারে যে ভাইরাস, যেটা এটা রোগেও পড়তে পারে, পোকাতেও পড়তে পারে। তাই পোকার যখন আলোচনা, তখন ভাইরাস ব্যাপারটা বলবো। একটা ভাইরাসের কৃষকদের সমস্যা রয়েছে। তাহলে আমরা পোকাতেই চলে যাই। কি ধরনের পোকার আক্রমণ হয়? পোকার আক্রমণ বলতে প্রথম পোকাটাকে যদি খুব সহজভাবে ভাগ করে নিই, পোকা সচরাচর 3 ধরনের ভাগ করে নিই, আমাদের ওষুধ প্রয়োগের সুবিধা হবে। একটা দেখুন, এটা বলতে পারেন আপনাদের হাতুড়ে ডাকতে আপনারা নিজেরাই হয়ে যাবেন। একটা হচ্ছে এক ধরনের পোকা যারা রস চুষে খায়, যেটাকে চষি পোকা বলা যায়। এক ধরনের পোকা হয় যেগুলো আপনার পাতা কুড়ে কুড়ে খায়। আর এক ধরনের পোকা হয় মাকড়,
তো 3 ধরনের পোকার জন্য কিন্তু ওষুধগুলো বিভিন্ন। কারণ মনে রাখবেন, আগে আপনারা যেগুলো বিষ ব্যবহার করতেন, একটা বিষ দিলেন সব পোকাই মরছে, কিন্তু এখন যেগুলো বিষ নতুন বেরিয়েছে সেগুলো পরিবেশ বান্ধব, মানুষের দেহ ক্ষতি কম, কিন্তু এটা টার্গেট স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট পোকার ক্ষেত্রেই কার্যকরী। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি প্রথমে বলি, যেগুলো পাতা কুড়ে খাওয়া পোকা, সেই পোকাগুলোর ক্ষেত্রে আমরা বিষ করতে, যেমন আমরা উদাহরণ দিতে পারি যে বাঁধাকপির ক্ষেত্রে পাতাগুলো কুড়ে কুড়ে কেউ খেয়ে নিচ্ছে, ফুলকপিতে দেখা যায় লেপিডোপ্টেরান গ্রুপের পেস্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ল্যামডা সাইহ্যালোথ্রিন, এটা 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারবো। এগুলো কিন্তু মূলত হচ্ছে পাতা কুড়ে খাওয়া পোকা। আর তাছাড়া এর পরবর্তীকালে আমরা আরও 2-1টা বিষ রয়েছে, কিংডক্স নামে একটা বিষ রয়েছে, সেটা ব্যবহার করতে পারি। আর এরপরে যেটি রয়েছে, আর একটা গ্রুপের কথা বললাম, চষি পোকা, রস চুষে খায়। তো রস চুষে খাওয়া পোকার ক্ষেত্রে বলি যে এই পোকাগুলোর ক্ষেত্রে গাছটা এমন ওষুধ দিতে হবে, গাছের মধ্যে দিয়ে ওষুধের বিষক্রিয়াটা স্থায়ী হয়। ভয়ের ব্যাপার না, এগুলো স্থায়িত্ব 2 থেকে 3 দিন। এখন যেগুলো নতুন বিষ, সেগুলো ইমিডাক্লোরোপিড গ্রুপের বিষ, টাটামিডা, কনফিডার আমরা ব্যবহার করতে পারি 3 ml প্রতি লিটার জলে গুলে। আমরা ইন্ট্রাপিড ব্যবহার করতে পারি 2 থেকে 3 ml প্রতি লিটারে। এছাড়া আরও কিছু কিছু নতুন নতুন বিষ কিন্তু আমাদের বাজারে এসছে, যেগুলো কৃষক বন্ধুরা হয়তো, আমরা পুরনো যুগের বিষ ডোনেটে পড়ে আছি, এখন হয়তো কোনো কোনো সময় ভাবছি যে এন্ডোসালফান ব্যবহার করলে ভালো হতো, কিন্তু একটা মনে রাখুন, এই ওষুধগুলো এন্ডোসালফান যেমন ব্যান্ড হয়ে গেছে, কৃষক বন্ধুরা অবশ্যই কিন্তু সবজির ক্ষেত্রে এন্ডোসালফান, মনোকোটোফস এগুলো ব্যবহার করবেন না। এবং এটা কিন্তু আপনারও যেমন শরীরের ক্ষতি, যেখানে পণ্যটি বিক্রি করবেন সেখানেও ক্ষতি হবে। এছাড়া আমরা অ্যাসিফেট ব্যবহার করতে পারি 7.5 গ্রাম 10 লিটার জলে গুলে। এইগুলো মূলত ব্যবহার বলা হলো চষি পোকার জন্য। এছাড়া আর একটা বলে দিচ্ছি যে এই যে দানা বিষের ব্যবহার কথা বলেছি, দানা বিষ ব্যবহার করলে কিন্তু চষি পোকার ক্ষেত্রে ভালো কাজ পাওয়া যায়। শেষ যেটি মাকড় থাকলো, মাকড়ের ক্ষেত্রে বলি যে এই যে ধারণা আমাদের যে আমি একটা বিষ দিলাম সবে কাজ করবে, তা হয় না। মাকড়ের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক মাকড় নাশক আছে, স্পাইরোমেসিফেন 1 ml প্রতি লিটার জলে ব্যবহার করব, বা এবিসি নামটি খুব সহজ মনে রাখার জন্য 2 ml প্রতি লিটার জলে গুলো ব্যবহার করব। শেষ কথা, যে নিম ঘটিত যেগুলো বিষ আছে সেগুলো কিন্তু সব ধরনের পোকার ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী। আমরা নিম তেল বাজার থেকে কিনতে পারি, নিমের 1000 ppm দানা পাওয়া যায়। এছাড়া আমরা বাড়িতেও কিন্তু নিমের বীজ থেকে বীজ তৈরি করে নিতে পারি। আর ভাইরাস ঘটিত যেটা বলছিলেন, সেটা ভাইরাস ঘটিত খুব সংক্ষেপে এই চষি পোকার, মাকড়, এই গ্রুপের বীজগুলো ব্যবহার করলে ভাইরাস ঘটিত রোগ মানে প্রতিরোধ সম্ভব, প্রতিকার কিন্তু সম্ভব নয়। বুঝতে হবে ভাইরাসটা হচ্ছে একটা বাহক মাছি, সে নিয়ে আসে, তার হয়ে গেলে প্রতিকার করা যায় না, কিন্তু সে যাতে নিয়ে না আসতে পারে তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধের জন্য চষি পোকার জন্য যে বীজগুলো বললাম, অনেকগুলো নাম বলেছি, ইন্ট্রাপিড বলেছি, টাটামিডা, এইগুলো ব্যবহার করব। ধন্যবাদ মিঠুন দা। কথা বলছিলাম ডক্টর মিঠুন সাহার সাথে, কৃষি বিশেষজ্ঞ। জেনে নিচ্ছিলাম জলদি যাতে শীতকালীন সবজির কিভাবে আমরা পরিচর্যা করব সেই প্রসঙ্গে। এবং এক্ষেত্রে আমার যেটা জোড়ার সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিস তো করবেন, তার সাথে দরকার কিন্তু চাষির পায়ের ধুলো, আমরা যেটাকে বলি, যে সবসময় কৃষক বন্ধুরা কিন্তু পর্যবেক্ষণে রাখুন নিজের জমিকে। আশা করি এই ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। কার্ড? ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ।
সচ্ছল কৃষক পরিবার মানেই সেখানে গৃহপালিত গবাদি প্রাণী পালনের একটা ব্যবস্থা থাকেই। আর সে কথা মাথায় রেখেই আজ আমাদের বিষয় যে এই সময় অর্থাৎ বর্ষার শেষ এবং শরতের প্রারম্ভের দিকে এই গৃহপালিত গবাদি প্রাণীদের কী ধরনের সমস্যা দেখা দেয় এবং সেক্ষেত্রে কী করণীয় তাদের পরিচর্যার জন্য, সে কথাই আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে পেয়েছি জেলা প্রাণী স্বাস্থ্য আধিকারিক বীরভূম ডাক্তার তাপস কান্তি দাসকে। নমস্কার তাপসবাবু। নমস্কার। আমরা প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই সময় গৃহপালিত গবাদি প্রাণীদের ক্ষেত্রে কী ধরনের রোগ বা সমস্যা দেখা দেয়? বর্ষাকাল মূলত তো সমস্ত রোগ ব্যাধি একটু বেশি পরিমাণে দেখা দেয়। বর্ষা এবং শরৎ আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়ার পরিবেশ তাতে দুটোকে খুব আলাদা করা খুব মুশকিল। তার ফলে জীবাণুগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তারপর হেলমেন্থিক এবং প্রোটোজোয়াল এই সমস্ত ডিজিজ, সমস্ত রোগ ব্যাধিগুলো মানুষের মতো গবাদি প্রাণীদেরও দেখা দেয়। মূলত যে প্রথম যেটা খুব ভয়ের কারণ সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু ঘটিত রোগ, যেটাকে আমরা বলি হেমোরেজিক সেপ্টিসেমিয়া, বা বাংলায় যেটা বলা হয় গলা ফোলা বা গলা কাটকে, এটা দেখা দেয়। এটার কিছু লক্ষণ বললে হয়তো ভালো বোঝা যাবে যে এটাতে প্রথম প্রাথমিক পর্যায়ে জ্বর আসে, টেম্পারেচার, বডি টেম্পারেচার রান করে, এবং মুখ দিয়ে এবং বিশেষ করে নাক দিয়ে সর্দি এবং পুরু টাইপের সর্দি, আর কি পুরুলেন্ট সর্দি ঝরতে থাকে, এবং অনেক সময় পেটে ব্যথা করে, বা ইয়েতে গলায় বিস্কেট রিজনে, মানে গলার ডিউল্যাপ যেটা আছে গলা কম্বল, এটা ফুলে যায়, হেড রিজন অনেক সময় ফুলে যায়, এবং পরে লেবার ব্রিদিং অর্থাৎ খুব শ্বাসকষ্ট দেখা যায়, এবং পরবর্তী ক্ষেত্রে বিনা চিকিৎসা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়, এবং মহিষের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা দেয়। এই সিজনটা এই কারণে, এই সিজনটাতে এই রোগটা স্ট্রেস কন্ডিশনে থাকে অ্যানিমেল, মানে আমাদের যে সমস্ত প্রাণীগুলো, আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত গোয়াল বাড়ি আছে তখন দেখা যাবে যে অধিকাংশই জানালা নেই, হাওয়া বাতাস মানে খেলে না, আবার মাঠে যখন রোদ্রে চড়ে তখন বেশ হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট যেটা আর কি, বেশ সেই ক্লাইমেটে এই ব্যাকটেরিয়াগুলো খুব সজাগ থাকে, সেই জন্য এই রোগটা দেখা যায়। এছাড়া আর একটা রোগ দেখা যায় যেটা আমরা বলি ব্ল্যাক কোয়াটার, সেটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম করে। তো সেটাতেও সাধারণত এই রোগটা দেখা যায় যে এটাকে আমরা বলি পচে ওড়া বা বজবজে, দেশীয় ভাষায় অনেকে ধানাসও বলে। তো সেটা হচ্ছে মূলত 2 থেকে 2.5 বছর হৃষ্টপুষ্ট যে সমস্ত গবাদি প্রাণী থাকে, বা বিশেষত বকনা বা মানে বলদ যে হৃষ্টপুষ্ট 2 থেকে 2.5 বছর, তাদের এটা দেখা দেয়। এবং লক্ষণ হচ্ছে এরা জ্বর আসে, এবং পিছনে বা সামনের পায়ে যে কারা মাংসল জায়গা, সেই জায়গাটা ফুলে যায়, এবং সেখানে চাপ দিলে একটা আওয়াজ হয়, বজবজে আওয়াজ, বা ধানের বস্তার উপরে চাপ দিলে যেমন একটা আওয়াজ, এটাকে আমরা বলি ক্রিপিটেটিং সাউন্ড, বা অনেক সময় পুকুরে পা দিলে যেমন একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়, এটা দেখে বোঝা যায়। এবং এই রোগটাও এই সময় মূলত এই দুটো ব্যাকটেরিয়াল রোগ দেখা যায়। তাছাড়া আপনার কিছু মানে প্রোটোজোয়াল ডিজিজ যেটা, সেটা হচ্ছে বিশেষ করে এই সময় ব্লাড প্রোটোজোয়ান ডিজিজ, মানে আদ্য প্রাণী যেটা ব্লাড প্রোটোজোয়ান ডিজিজ খুব বেশিভাবে দেখা যায়। তার কারণ হচ্ছে এই সময় আমরা সবাই জানি যে মশা, মাছি, ডাঁশ, এটা দেখবেন গোয়াল বাড়ি যেখানে আছে বা গরু যেখানে রাখা হয়েছে সেখানে তাদের পায়ে মানে লাগছে। ট্যাবানাস বলে যেটা আমরা ডাঁশ বলি, ট্যাবানাস এই রোগটা বহন করে, এবং এটা কামড়ালে যেটা গবাদি প্রাণী ট্রিপানোজোমিয়াসিস বলে যে রোগটা দেখা দেয়, এই রোগটা হলে সাধারণত গরু বাছুরকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় সময় মতো মানে চিকিৎসা না করলে। দেখা যায় যে বিভিন্ন রকম সিমটমের সই করে মানে দেখায়। টেম্পারেচার মূলত এই টেম্পারেচার 104 ডিগ্রি বাইফেজিক টেম্পারেচার হয়, একটা নির্দিষ্ট সময়ে জ্বর আসে, এনসার্কেল অর্থাৎ ঘুরতে থাকে, অনেক সময় পড়ে গিয়ে 4 হাত পা ছড়ে, কলিক পেন দেখা যায়, যদি প্রেগনেন্ট থাকে অনেক সময় অ্যাবর্শনও হয়ে যেতে পারে, এইটা একটা রোগ দেখা যায়। এছাড়া আর একটা রোগ দেখা যায় যেটা মানে বিশেষ করে বর্ষাকালে এদের তো খাবার কন্টামিনেশন হয়ে যায়, ফুড অ্যান্ড ওয়াটার, এটা কন্টামিনেশন হয়ে গেলে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকে কক্সিডিওসিস বলে আর একটা রোগ দেখা যায়, যেটাতে ব্লাডি ডায়রিয়া অর্থাৎ ওই রক্ত পায়খানা পাইপ স্টেন দিয়ে করে, বিশেষ করে বাছুর বা বলদ যে গরুগুলো এগুলোতে দেখা যায় কক্সিডিওসিস দেখা যায়। এছাড়া হেলমেন্থিক যে
সেটা প্রকোপ এই সময় বর্ষার সময় বেশি হয়, কারণ মানে গরু যেহেতু চড়ে মাঠে চড়ে খায় বা অনেক সময় জলা জায়গায় ঘাসপত্র খায়, সেই জন্য এই সময় হেলমেন্থিক ইনফেকশন, বিশেষ করে হেলমেন্থিক ইনফেকশন বলতে যেটা লিভার ফ্লুক, ফেসিওলোসিস বা অ্যাম্পিস্টোমোসিস যে ইনফেস্টেশনটা সেটা হয়, যে জলে অনেক সময় গরু জল খেতে গেল পুকুরের দিকে, সেখানকার ঘাস খেয়ে নিল, ওই ঘাস ব্লেডের জায়গায় ওইখানে আপনার মেটাসার্কেরিয়া যে ফেসিওলোসিস থাকে সেটা ইনজেকশন করছে, হ্যাঁ, তার ফলে তার মানে ওই শুরু হয়ে গেল, বটল জ হয়ে যায়, গরু খেতে পারে না, আস্তে আস্তে রুগ্ন হয়ে যায়, হ্যাঁ, অ্যাম্পিস্টোমোসিস এইভাবে ইনফেকশন হতে পারে। এছাড়া এমনিতে কিছু মানে স্টমাক ওয়ার্ম আছে বা কিছু ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্রের কিছু ওয়ার্মস আছে, সেগুলোও ইনফেকশন এ সময় হয়। তার ফলে মূলত কৃমিজনিত যে রোগটা সেটাতে বলে গরু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, রক্তাল্পতায় ভোগে, অ্যানিমিয়া হয়ে যায় এবং দুর্বল হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে অনেক সময় মারাও যেতে পারে। আচ্ছা, এছাড়া কিছু কিছু ডার্মাল ইনফেকশন অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনে মানে স্কিনের ওপরে, বর্ষাকালে দেখবেন স্কিনের ওপরে কিছু কিছু ঘা তৈরি হয়, স্কিনের ইনফেকশন হয়, যেমন রিংওয়ার্ম মানুষেরও হয়, গবাদি প্রাণীরও হয় রিংওয়ার্ম বা টিনিয়াসিস ইনফেস্টেশনও হয়ে থাকে। তারপরে টিক ডার্মাটাইটিস এক ধরনের টিক থাকে যেটা ওই ওখানকার লোমটা উঠে যায়, ওখানে লাল ধরনের একটা ইয়ে হয়ে যায়, টিকের টক্সিন প্রডিউস করে, ওটাও হয়ে থাকে। এই রোগগুলো সাধারণত দেখা যায়। এছাড়া আমাদের তো আছে আরও অনেক ভাইরাল ডিজিজও আছে, এগুলো মূলত দেখা যায়। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই সময়ে অর্থাৎ বর্ষার শেষ এবং শরতের প্রারম্ভ, এই যে সময়টাই, এই সময় গবাদি প্রাণীদের ক্ষেত্রে নানান রকমের সমস্যা দেখা দিতেই পারে এবং দেখা দেয়। তো সেক্ষেত্রে প্রতিরোধ কিভাবে করা যাবে? এই যে প্রথমে আমি বললাম যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা এইচএস বা হিমোরেজিক সেপ্টিসেমিয়া, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, হচ্ছে কি পাস্টুরেলা মাল্টোসিডা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা তৈরি করে। এইটা মূলত দেখা দেওয়ার সাথে সাথে প্রথম পরামর্শ হচ্ছে আমার যে এইটা যে রোগটার লক্ষণগুলো আমি বললাম সেই রোগগুলো দেখার মাত্রই প্রাণী চিকিৎসা কেন্দ্রে আমাদের খবর দিতে হবে। ওখান থেকে খবর দিলে আপনার ওই স্যাম্পল কালেকশন, ব্লাড স্যাম্পল কালেকশন করে নিয়ে যাবে, বা পোস্টমর্টম করলে করতে পারে, বা ওখান থেকে লিভারের থেকে স্মেয়ার বা স্প্লিন থেকে স্মেয়ার বা হার্ট ব্লাড নিয়ে ওটাকে নিয়ে গিয়ে ডায়াগনোসিস করার পর এটাকে টিকাকরণ করতে হবে। আমাদের সরকারের জায়গায় টিকা পাওয়া যায়, এই টিকা মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল অ্যাডজুভেন্ট দিয়ে দেওয়া থাকে, এবং সেই টিকাটা যদি বর্ষার প্রারম্ভে যদি করে নেওয়া ফলায় বা বর্ষার আগে যদি করে নেওয়া থাকে তাহলে এই রোগের এড়ানো যেতে পারে। আর যদি হয়ে গিয়ে থাকে, অনেক সময় তো এই রোগটা হয়ে গেল, অত মানে তার পরবর্তী যে সমস্ত জায়গায় সেইগুলো কি করণীয়, হয়ে গিয়ে থাকলে এইগুলো সাধারণত স্ট্রং মানে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিবায়োটিক, অন্তত হায়ার ডোজের অ্যান্টিবায়োটিক, যে সমস্ত এখন অনেক হায়ার ডোজের অ্যান্টিবায়োটিক মানে বেরিয়েছে, অক্সিসিলিন, কক্সাসিলিন বা সালফাডিমিডিন, এই সমস্ত 5 দিন ধরে ট্রিটমেন্ট মানে লাগাতার ট্রিটমেন্ট করলে পরে অনেক সময় সেরেও যায়, মানে রোগ মুক্তি লাভ করে। দ্বিতীয়ত ব্ল্যাক কোয়াটার যেটা বললাম, পচে ওরা বা ধানাস, এরও কিন্তু একইভাবে যখনই দেখা যাচ্ছে গ্রামে বা কোনো ফার্মে একটা দুটো রোগ দেখা গেল যে বাছুরটা খোঁড়াচ্ছে বা ওটা দাবনাটা ফুলে গেছে, তখন সঙ্গে সঙ্গে প্রাণী চিকিৎসা কেন্দ্রে খবর দিলে ওনারা এসে সেটা স্যাম্পেল ওখানকার মানে মাসলের ইমপ্রেশন হোক বা এক্সুডেট হোক, এটা নিয়ে গিয়ে ওখানে দেখে ওরা পরীক্ষা করে বুঝতে পারবেন যে এটা কী ধরনের হয়ে গেছে, তারও টিকাকরণ করা যায় এবং বর্ষার আগেই করা যায়। এই যে দুটো রোগ এইচএস এবং বিকিউ, এটা অনেক সময় কম্বাইন্ড টিকাকরণও পাওয়া যায়, এবং এইচএস বিকিউ সেটা কম্বাইন্ড টিকাকরণ করলেও এরও 3 ml করে ডোজ চামড়ার নিচে দেওয়া যায়, আর শুধু বিকিউ করলে 5 ml করে সব চামড়ার নিচে, এরও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল দিয়ে যে ভ্যাকসিনটা অ্যাডজুভেন্ট দিয়ে দেখা সেটা পাওয়া যায়। আচ্ছা, এগুলো কি সমস্ত প্রাণী পালন কেন্দ্রে, সমস্ত প্রাণী পালন কেন্দ্রে এটা অ্যাভেলেবেল হবে, সেটা মানে ডাক্তারবাবু পরামর্শ মতো রোগ নির্ণয়ের পরেই সেটা কিন্তু পাবে, এবং সেখানে আমাদের প্রাণী সহায়ক আছেন, প্রাণী বিকাশ সহায়ক আছেন, প্রাণী বন্ধু আছেন, এবং তো ডাক্তারবাবুরা আছেনই, এই তাদের কন্ট্রোলে এইগুলো করা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমি যেটা বললাম মানে কৃমিনাশক যেটা আদ্য প্রাণী যেটা আছে কক্সিডিওসিস, এটা কিন্তু মানে আমাদের এখন পশ্চিমবঙ্গ সরকারের কেন ভারত সরকারের নির্দেশে আমাদের একটা যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ প্রকল্পে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 2টো করে ক্যাম্প হচ্ছে প্রতি মাসে, এবং এছাড়া প্যারাসিটিক কন্ট্রোল ক্যাম্পও করা যাচ্ছে। সেই ক্যাম্পে গেলে পরে ওষুধপত্র পাওয়া যাবে, নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো যাবে, এবং এরা মূলত যেটা কৃমির জন্য হয় সেটা কৃমির
পায়খানা বা গোবর যেটা, সেটাকে পরীক্ষা করেই ওষুধটা খাওয়ানো উচিত। যদি সেটা ফেসিওলোসিস হয় তাহলে যেমন একরকম ওষুধ হবে, অ্যাম্পিস্টোমিসিস হলে আরেকরকম ওষুধ হবে। যেমন ধরুন ফেসিওলোসিস বা অ্যাম্পিস্টোমিসিস হলে আমরা সাধারণত বলে থাকি অক্সিক্লোজেনাইড গ্রুপের ড্রাগ খাওয়ান, যেটা হচ্ছে গিয়ে 1 গ্রাম অক্সিক্লোজেনাইড পার 100 কেজি বডি ওয়েট, বা র্যাফক্সাইড হচ্ছে 10 গ্রাম পার 300 কেজি বডি ওয়েটে। অথবা আমরা বলে থাকি যে যদি স্টমাক ওয়ার্ম বা ইন্টেস্টিনাল ওয়ার্মস হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল বা পারবেন্ডাজল 7 থেকে 10 mg বা 5 থেকে 7.5 mg এই পার কেজি বডি ওয়েটে খাওয়াতে বলে থাকি। আর একটা যেটা হচ্ছে বলছিলাম ব্লাড প্রোটোজন প্যারাসাইট, এই ব্লাড প্রোটোজন প্যারাসাইট যেটা টিপানোজোমোসিস, এইটা একটা প্রতিকার করা যেতে পারে। সেটা হচ্ছে প্রথমত এই ডাঁশ জাতীয় জিনিসকে কিন্তু গোয়ালে ঢুকতে দেওয়া যাবে না। তার জন্য আমাদের আমরা দেশীয় পদ্ধতিতে অনেক সময় করি কি, আপনার ওই সকাল বা সন্ধ্যায় সাধারণত মশা বা মাছির ডাঁশের উপদ্রব বেশি হয়, ওখানে গোয়ালে বা যেখানে গরু যেখানে বাঁধা হচ্ছে সেখানে একটু ধোঁয়া যদি ব্যবস্থা করা হয়, বেনা পাতার ধোঁয়া বা ওই যে এগ ট্রে যেটা পাওয়া যায়, সেই এগ ট্রে যদি পোড়ানো হয় তাহলে ওখানে যদি ধোঁয়া করা যায় তাহলে অনেক সময় এই সমস্ত ডাঁশ জাতীয় জিনিস লাগতে পারে না। বা প্রেমিসিসে যদি আমরা ব্লিচিং পাউডার এবং চুনের 1:9 এই রেশিওতে যদি আমরা ছড়াই, বা যদি আমরা মাঝে মাঝে ওখানে ফিনাইল দিয়ে সমস্ত পরিষ্কার করি, স্যানিটেশনটা যদি ঠিক করি, তাহলে এই ডাঁশ জাতীয় আক্রমণ থেকে রোধ করতে পারি। আর দ্বিতীয়ত যদি হয়েই যায় সেক্ষেত্রে তো ইমিডিয়েট চিকিৎসা করলে অনেক সময় বেঁচে যায়। সেটা হচ্ছে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যেমন আমরা বলি ডাইঅ্যামাজাইন অ্যাসিচুয়েট বলে যে একটা ওষুধ পাওয়া যায়, খুব কমন নেমে বেরিনিল নামে পাওয়া যায়। সেটা হচ্ছে কি এখন লিকুইড ফর্মেও পাওয়া যায়, 5 থেকে 10 ml পার 100 কেজি বডি ওয়েট বা 0.6 থেকে 1.6 গ্রাম বডি ওয়েটে দেওয়া হয়। এই রোগটা সাধারণত হাইপোগ্লাইসিমিয়া, যেটা বললাম যে অনেক সময় নার্ভাল সিমটম দেখা দেয়, হেড প্রেসিং সিমটম দেখা দেয়, এনসার্কেলি মুভমেন্ট হয়। এই হাইপোগ্লাইসিমিয়া রোধ করার জন্য অনেক সময় ডাক্তারবাবুরা গ্লুকোজ 25% গ্লুকোজও ইঞ্জেকশন করেন, সেটা ডাক্তারবাবুদের পরামর্শ মতো এটা করতে হবে। এই মূলত এগুলো করা উচিত। আচ্ছা, তার মানে সব মিলিয়ে যেটা বোঝা গেল যে এই সময় যে ধরনের সমস্যাগুলি দেখা যায় সেগুলো যেমন আপনার কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে জানলাম, সেই সঙ্গে জানলাম যে কিভাবে প্রতিরোধ করতে হবে যদি আক্রমণ হয়েই যায়। সব মিলিয়ে আরও একটা বিষয় যেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে, যে যাতে করে এই ধরনের রোগ না দেখা যায় বা না দেখা দেয়, সেই কারণে কিভাবে ঠিক পরিচর্যা করা দরকার সেটাও খুব ভালোভাবে জেনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, এবং আপনারাও শুনলেন আমাদের আলোচনা। আমরা আশা করব আপনাদের গৃহপালিত গবাদি প্রাণী পালনের ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা সহায়ক হবে। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা করতে কে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।